প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমি নবম দশম শ্রেণীর যে ধারাবাহিক ক্লাস ছিল, আমরা গত 3টা ক্লাস করেছি, অর্থাৎ পদার্থবিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ের উপর আমরা এর আগে 3টা ক্লাস করেছি। তোমরা যারা 3টা ক্লাস দেখেছো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে চতুর্থ ক্লাস হিসেবে আমি শুরু করব। আজকের যে ক্লাসটা আমরা নিব, এই ক্লাসটা পূর্বের ক্লাসগুলোর উপর অনেকটা নির্ভরশীল। অর্থাৎ এর আগে আমরা কি শিখছি? তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এই অধ্যায়ের উপর আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে দুটি। একটি হচ্ছে কোন পরিবাহী তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে চুম্বক উৎপন্ন করা, এবং সেই চুম্বক বা চুম্বকত্বকে কাজে লাগিয়ে আমরা যান্ত্রিক শক্তি পাব, যেটার ব্যবহার হিসেবে মোটর, আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি। এই মোটরের নীতিটাই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ করে চুম্বক উৎপন্ন করা, এবং এই চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে আমরা যে বিভিন্ন যান্ত্রিক শক্তি, যেমন বৈদ্যুতিক ফ্যান ঘোরানো, এরপর আমরা বিভিন্নভাবে মোটর থেকে পানি উত্তোলন করি। এছাড়া বিভিন্ন যন্ত্র যে মোটরের যে সার্বিক ব্যবহারটা, এটা মূলত ওয়ারস্টেডের ওই নীতির উপর ক্রিয়াশীল। আর বিপরীতক্রমে অন্য যে নীতিটা ছিল মাইকেল ফ্যারাডের, সে বলছিল কি যে চুম্বক দিয়ে আমরা যদি বিদ্যুৎ উৎপন্ন করতে পারি কিনা, সেটাও যে উৎপন্ন করা যায়। মাইকেল ফ্যারাডের সেই পরীক্ষামূলক প্রমাণে আমরা একটা ক্লাসে পুরোটা দেখেছি। আজকে আমরা সেই মাইকেল ফ্যারাডের চৌম্বকত্ব দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যে তাড়িৎ চুম্বক কৌশলটা, সেই কৌশলের উপর ভিত্তি করে একটা ইলেকট্রনিক্স ডিভাইস ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার বা রূপান্তকের উপর আমরা মূলত আজকে আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় আসি। আজকের আলোচিত বিষয় হচ্ছে ট্রান্সফরমার, এর বাংলা অর্থ হচ্ছে রূপান্তক। আমরা রূপান্তক শব্দটি দিয়েই মূলত, বা ট্রান্সফরমার শব্দটি দিয়েই বুঝেছি কিছু একটা ট্রান্সফার, স্থানান্তর হচ্ছে। এই স্থানান্তরটা মূলত কিসের স্থানান্তর? আমরা যেহেতু এই অধ্যায় আমাদের চুম্বক এবং বিদ্যুৎ নিয়ে আলোচনা, সুতরাং তড়িৎ প্রবাহের স্থানান্তর কিভাবে হয়, কিভাবে করা সম্ভব, এর ফলে বিভবের যে পরিবর্তন হয়, এটা মূলত ট্রান্সফরমারের কাজ। তাহলে আমরা প্রথমে বলবো যে ট্রান্সফরমার কাকে বলে। যে যন্ত্র হাই ভোল্টেজ অর্থাৎ উচ্চ বিভবের নিম্ন তড়িৎকে উচ্চ বিভবের নিম্ন তড়িৎকে নিম্ন বিভবের উচ্চ তড়িৎ প্রবাহে রূপান্তর করে, তাকে ট্রান্সফরমার বলে। তাহলে ট্রান্সফরমার কাকে বলে? ট্রান্সফরমার হচ্ছে এমন একটি যন্ত্র যা দিয়ে হাই ভোল্টেজের কারেন্টকে আমরা লো ভোল্টেজের কারেন্টে পরিণত করব। বিপরীত ক্রমে লো ভোল্টেজের কারেন্টকে অর্থাৎ নিম্ন বিভবের অর্থাৎ উচ্চ বিভবের নিম্ন তড়িৎ প্রবাহকে নিম্ন বিভবের উচ্চ তড়িৎ প্রবাহে রূপান্তর করা যায়। অর্থাৎ ট্রান্সফরমারের কাজ হচ্ছে দুটো, একটা হাই ভোল্টেজের কারেন্টকে লো ভোল্টেজে রূপান্তর করা, এবং বিপরীত ক্রমে লো ভোল্টেজের কারেন্টকে হাই ভোল্টেজে স্থানান্তরিত করা। এবং এই কাজের উপর ভিত্তি করে তাহলে ট্রান্সফরমার কয় প্রকার? 2 প্রকার। ট্রান্সফরমার 2 প্রকার। কি কি? একটা তোমার উচ্চধাপী
অর্থাৎ আরোহী, এর আরেকটা নাম আছে, আমরা যদি ইংলিশে বলি স্টেপ আপ ট্রান্সফর্মার। আর অন্যটি হচ্ছে কি জানি বিপরীত নাম হবে নিম্নধাপী। অবরোহী, স্টেপ আপ, স্টেপ ডাউন। তাহলে ট্রান্সফরমারের কাজ কি? বিভবের স্থানান্তর, আর বিভব স্থানান্তরিত হলে অটোমেটিক কারেন্টও স্থানান্তরিত হবে। একই সাথে ট্রান্সফরমার বিভব এবং বিদ্যুতের মধ্যে আন্তঃবিনিময় করে, স্থানান্তর করে। কিভাবে করে এটা আমরা পরবর্তীতে যখন ক্রিয়া কৌশল শিখবো তখন আমরা এটা জানবো। তো উচ্চধাপী বা অবরোহী, আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে? নামের সাথে দেখো এর একটা মিল আছে। উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ হচ্ছে যে ট্রান্সফরমার নিম্ন বিভবের কারেন্টকে উচ্চ বিভবের কারেন্টে রূপান্তরিত করবে তাকে আমরা কি বলবো? স্টেপ আপ। অর্থাৎ লো ভোল্টেজের কারেন্টকে হাই ভোল্টেজে রূপান্তরিত করবে। অনুরূপ ভাবে দেখো বিপরীত ক্রমে নিম্নধাপী বা অবরোহী বা স্টেপ ডাউনটা তার বিপরীত কাজ। অর্থাৎ এটা কি করবে? হাই ভোল্টেজের কারেন্টকে লো ভোল্টেজের কারেন্টে রূপান্তরিত করবে। এখন এই কাজটা মূলত আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ব্যবহার করি বলো তো? তোমরা অবশ্যই জানো যে আমরা যে বিদ্যুৎ আমাদের বাসা বাড়ি সহ বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি, এই বিদ্যুৎটা কোথা থেকে আসে? নিশ্চয়ই কোনো বিদ্যুৎ কেন্দ্র, যেটাকে আমরা স্টেশন, বিদ্যুৎ স্টেশন বা সাব স্টেশন বলে থাকি। সেখানে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়? আমরা তাপ শক্তিকে কাজে লাগাই, সেই তাপ শক্তিকে কাজে লাগিয়ে সেখান থেকে আমরা বৈদ্যুতিক শক্তি ক্রিয়েট করি জেনারেটরের সাথে, তাই তো? এই তাপ শক্তির উপরে উৎস কি? তাপ শক্তি আমরা যেমন কয়লাকে জ্বালিয়ে সেখান থেকে যে তাপ পাই সেটা ইউজ করতে পারি। এরপরে বিভিন্ন যদি পানি বিদ্যুৎ কেন্দ্র হয় সেটা, তাহলে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে সেখান থেকে আমরা কার্বোরাইটার ঘুরিয়ে জেনারেটর থেকে আমরা যে বিদ্যুৎ উৎপন্ন করি। এখন এই যে বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎটা উৎপন্ন হয় এটা মূলত তুলনামূলক একটা নিম্ন ভোল্টেজের। নিম্ন ভোল্টেজ হলেও সেটা মিনিমাম 20,000 ভোল্ট। কত ভোল্ট? এই 20,000 ভোল্টেজের একটা বিদ্যুৎকে যখন আমরা বিভিন্ন গ্রাহকের দ্বারে দ্বারে পৌঁছাবো তখন তোমরা দেখেছো যে বিদ্যুতের যে বড় যে তারগুলো, সেটা অনেক মোটা, তার থেকে দূর থেকে বিদ্যুৎ পরিবাহিত হয়ে বিভিন্ন বিদ্যুৎ সেন্টারে, স্টেশন থেকে বিভিন্ন গ্রাহকের বাসা বাড়ি অথবা বিভিন্ন শিল্প কেন্দ্রে, মানে শিল্প প্রতিষ্ঠানে আমরা কিভাবে এখানেই করি, স্থানান্তর করি। সেই ক্ষেত্রে এই 20,000 ভোল্টেজের কারেন্টকে যদি আমরা স্থানান্তর করি তাহলে আমরা এই বিদ্যুৎ কিসের সাহায্যে প্রবাহিত করব? একটা পরিবাহী তার। এখন দেখো এই পরিবাহী তারের, প্রত্যেকটা পরিবাহী তারের একটা নির্দিষ্ট পরিমাণের রোধ থাকে। আর এই তারের মধ্যে থেকে যখন কোন কারেন্ট প্রবাহিত হবে তখন দেখো আমরা জানি এর আগের অধ্যায়ে তোমরা শিখছো P = I²R। অর্থাৎ এই আরটা হচ্ছে কি পরিবাহী তারের রোধ, আর এই আইটা হচ্ছে কি পরিবাহী তারের মধ্য দিয়ে আমরা যে বিদ্যুৎ প্রবাহিত করব। তখন আমাদের এই আইটার পরিমাণটা যদি বেশি হয়, যত বেশি হবে আমাদের ক্ষমতাটা তত বেশি হবে। অর্থাৎ এই আই এবং আর এর গুণফল, এটার যে মানটা পাবো সেইটা হচ্ছে ওই বিদ্যুৎ পরিবাহী যে তার, এই তারকে উত্তপ্ত করে তাপ শক্তি রূপে অপচয় হবে। তার অর্থ হলো আমরা যত বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত করব ওই তারের যে রোধ আছে রোধের সাথে বিদ্যুৎ তাপ শক্তি রূপে উৎপত্তি হয়ে বের হয়ে যাবে, অর্থাৎ বিদ্যুৎ অপচয় হবে। তাই বিদ্যুতের অপচয় রোধ করার জন্য আমরা কি করব? তখন যে তড়িৎ কম প্রবাহিত করব। তা তড়িৎ কম প্রবাহিত করলে বাকিটুকু কি হবে? মোট ক্ষমতার অপরটুকু হচ্ছে ভোল্টেজে রূপান্তরিত হবে। কারণ আমরা জানি P = VI। অর্থাৎ তুমি যখন তড়িৎ প্রবাহের মান কমাবা তখন তোমার ভোল্টেজটা বেড়ে যাবে। ভোল্টেজের মান বাড়াবা, তড়িৎ প্রবাহের মান
কমে যাবে। সুতরাং আমরা যদি তড়িৎ প্রবাহের মানটা কমিয়ে ভোল্টেজের মান বাড়িয়ে এই বিদ্যুৎটা স্থানান্তর করি, সেক্ষেত্রে আমাদের বিদ্যুতের অপচয়টা কম হবে। এজন্য আমরা যখন সাবস্টেশন বা স্টেশন থেকে বিদ্যুৎ প্রবাহিত করি, তখন এই 20,000 ভোল্টের কারেন্টকে আমরা 2,75,000 ভোল্ট থেকে 4 লক্ষ ভোল্ট পর্যন্ত প্রবাহিত করি। প্রথমে এখানে 20,000 ভোল্ট, এখান থেকে আমরা 4 লক্ষ ভোল্ট থেকে 2,75,000 ভোল্টের, এটা আবার বিভিন্ন স্টেপ, এই যে হাই ভোল্টেজ স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিণত করব। কারণ আমাদের বাসা বাড়ি বা বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রিতে তো আমরা এত ভোল্টেজের কারেন্ট ইউজ করি না। সেক্ষেত্রে বিভিন্ন যে মানে বিদ্যুৎ গ্রাহকের যে আমরা বলি যে খাম্বা, সে বৈদ্যুতিক খাম্বায় যে বিদ্যুৎটা প্রবাহিত হবে, এখানে ক্রমান্বয়ে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে 2,75,000 থেকে ক্রমান্বয়ে 220 বা 240 ভোল্টের কারেন্ট আমরা বাসা বাড়িতে ইউজ করি এবং বিভিন্ন শিল্প কারখানার মাঝে চলে যায়। সেখান থেকে আমরা 1100 বা 3,000 বিভিন্ন মানের ভোল্টেজ শিল্প, ক্ষুদ্র মাঝারি যে শিল্প প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা 1100 ভোল্টের বিদ্যুৎ ইউজ করি। কোনোটা হাই উচ্চ মানের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেখানে 30,000 ভোল্টেজের কারেন্ট ইউজ করা হয়। তার অর্থ হলো কি, আমরা যখন সাবস্টেশন থেকে যে বিদ্যুৎটা ট্রান্সফার করি, সেটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফার, স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তর করি। এরপরে ক্রমান্বয়ে যখন আমার বাসা বাড়িতে আসে, তখন কি করে, তখন ওই স্টেপ আপ হাইকে লো করে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ট্রান্সফরমার কাকে বলে, ট্রান্সফরমার কি, ট্রান্সফরমারের প্রকারভেদ, এগুলো শিখলাম। এখন দেখো আমরা ট্রান্সফরমারের ক্রিয়া কৌশল, অর্থাৎ ট্রান্সফরমার কিভাবে স্টেপ উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, এর ক্রিয়া কৌশলের যে নীতিটা, অর্থাৎ তাড়িৎ চৌম্বক কৌশল নীতিটা কিভাবে কাজ করে, সে বিষয়ে আমরা একটু এখন আলোচনা করবো। দেখো তাহলে আমি যে দুটো চিত্র অঙ্কন করেছি, চিত্র 1, চিত্র 2, তোমরা মাইকেল ফ্যারাডের যে তাড়িৎ চৌম্বক তাড়িৎ চৌম্বক নীতিটা, সেখানে আমি দ্বিতীয় নম্বর যে নীতিটা ব্যাখ্যা করেছিলাম, যে একটা মুখ্য কুণ্ডলীতে আমি যদি তড়িৎচলন শক্তি প্রয়োগ করি এবং সেই মুখ্য কুণ্ডলীটিকে যদি আমি গৌণ কুণ্ডলীর কাছে বারবার আপেক্ষিক গতি ক্রিয়েট করি, তাহলে মুখ্য কুণ্ডলীর তড়িৎটা গৌণ কুণ্ডলীতে আবিষ্ট হবে। এই নীতির উপর ভিত্তি করে মূলত আমরা তাহলে একটা ট্রান্সফরমার অঙ্কন করবো। এবার দেখো, এটা একটা লোহার আয়তকার একটা কোর বা মজ্জা। এই আয়তকার লোহার দণ্ডে আমরা পরিবাহী তার দিয়ে কি করব, অন্তরিত পরিবাহী তার পেছাবো। অন্তরিত পরিবাহী তার দুই পাশে, এর পাশে এবং এর পাশে। দেখো, এটাকে বলে অন্তরিত তারের পাক সংখ্যা ভাগ প্যাচ সংখ্যা, এটাকে আমরা n দ্বারা প্রকাশ করব। তাহলে বাম পাশে আমরা এখন এই কুণ্ডলী, এটা একটা আয়তাকার মজ্জা, এই মজ্জার দুই প্রান্তে আমরা পরিবাহী তারের পেছানো কুণ্ডলী ক্রিয়েট করছি। এই কুণ্ডলীর সাথে যদি আমরা তড়িৎচালক শক্তি অর্থাৎ এসি কারেন্টের একটা সংযোগ দিই, তাহলে এখান থেকে বিদ্যুৎ এই তারের মধ্যে প্রবাহিত হবে। তাহলে কি হবে, যখনই আমি এই অন্তরিত তারে তড়িৎ প্রবাহিত করব, তখন এই যে লোহার কোর, এটা কি হবে, চুম্বক প্রাপ্ত হবে। এবং এটা যেহেতু এসি কারেন্ট অর্থাৎ পর্যাবৃত্ত তড়িৎ বারবার
তড়িৎ প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এখানে চৌম্বক ক্ষেত্রের যে চৌম্বক ফ্লাক্স, এই ঘনত্বেরও চৌম্বক ফ্লাক্সের কি পরিবর্তন হবে এবং বলরেখাগুলো কি হবে, নির্দিষ্ট মানে বলরেখা তৈরি হবে। এখানে এর আগের ক্লাসে আমি এই বিষয়ে আলোচনা করছি। তাহলে এই চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক বলরেখা প্রভাবে এই পাশের যে কুণ্ডলী তার আছে, এই কুণ্ডলী তারে এই তড়িৎচালক শক্তি প্রবাহিত হবে। তাহলে এটা ছিল আমাদের মূল, এটা আমরা দিছি, প্রয়োগ করেছি। যেটা প্রয়োগ করলাম এই আয়তকার মাঝের দুই কুণ্ডলীর যে কুণ্ডলীর সাথে আমরা তড়িৎচালক শক্তি প্রয়োগ করেছি সেটাকে আমরা বলবো মুখ্য কুণ্ডলী। আর এই মুখ্য কুণ্ডলীতে যে তড়িৎ প্রয়োগ করেছি, যেটাকে মুখ্য কুণ্ডলীর প্রিন্সিপাল মনে করতে, তাহলে প্রিন্সিপাল কুণ্ডলীতে আমরা যে তড়িৎটা দিচ্ছি সেটা হচ্ছে আইপি কারেন্ট, এবং এর ফলে এই দুই প্রান্তে যে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এপি। তাহলে এনপি অন্তরিত কুণ্ডলীর মধ্যে আইপি কারেন্ট দেওয়ার ফলে ইপি যে ভোল্টেজ সৃষ্টি হলো, এখানে যে নির্দিষ্ট মানে চৌম্বক ফ্লাক্সের আন্ত পরিবর্তনের ফলে এই প্রান্তে তোমার তড়িৎ আবিষ্ট হবে। ফলে এই প্রান্তের এই তার এবং এই তারের মাঝে আমরা একটা ভোল্ট মিটার সংযোগ দিব। এটাকে কি বলে, গৌণ কুণ্ডলী। এই গৌণ কুণ্ডলীতে যেহেতু গৌণ বা সেকেন্ডারি বলে, তাহলে এখানে যে এই দুই তারের প্রান্ত তখন একটা আবিষ্ট ভোল্টেজ সৃষ্টি হবে, যেটাকে আমরা বলবো ইএস। আবিষ্ট ভোল্টেজের পরে এখানে একটা আবিষ্ট তড়িৎ হবে যেটা আইএস। এবং এখানে যে প্যাচ সংখ্যা বলতে কি হচ্ছে, এই যে তারগুলো এরকম নির্দিষ্টভাবে কি বারবার পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করেছে, তাহলে এই নির্দিষ্ট যে প্যাচের সংখ্যাটাকে আমরা এনএস দ্বারা সংজ্ঞায়িত করব। এখন আপাত দৃষ্টিতে এই চিত্র দেখে তোমরা কি বুঝছো, দুটি কুণ্ডলীর মধ্যে একটা মুখ্য কুণ্ডলী, একটা গৌণ কুণ্ডলী। এই দুই কুণ্ডলীর যে কুণ্ডলীর প্যাচ সংখ্যা কম হবে অপরটার বেশি হবে। যদি মুখ্য কুণ্ডলীর প্যাচ সংখ্যা বেশি হয় তাহলে আমাদের গৌণ কুণ্ডলীতে প্যাচ সংখ্যা বেশি দিতে হবে, আর যদি আমরা মুখ্য কুণ্ডলীর প্যাচ সংখ্যা কম দিই গৌণ কুণ্ডলীর প্যাচ সংখ্যা বেশি দিতে হবে। তাহলে এই যে আমি যেটা অঙ্কন করেছি যে ট্রান্সফরমারটা, এখানে দেখো এনপির সংখ্যা তুলনামূলক এনএস এর থেকে কম। এনপির সংখ্যা যত বেশি হবে সেখানে ভোল্টেজ তত বেশি ক্রিয়েট হবে। আমি এখান থেকে যে তড়িৎচালক শক্তিটা ইপি ভোল্টেজ ক্রিয়েট করবো, আবিষ্ট প্রভাবে যে ইএসটা তৈরি হবে, এই ইএস এর মান কিসের উপর ডিপেন্ড করবে, অন্তরিত তারের প্যাচ সংখ্যার উপর। তাহলে যেহেতু গৌণ কুণ্ডলীতে তারের প্যাচ সংখ্যা বেশি এই চিত্রে, তাহলে এখান থেকে আমি যে ভোল্টেজটা দিব ইপি, এই ইপি অপেক্ষা ইপিটা ইএস এ যখন রূপান্তরিত হবে, যেটা আবিষ্ট ভোল্টেজ বা গৌণ ভোল্টেজ, এই গৌণ ভোল্টেজের মানটা মুখ্য ভোল্টেজের মান অপেক্ষা বেশি হবে। তাহলে আমাদের ট্রান্সফরমারের যে দুটো প্রকার ভেদ ছিল তার মধ্যে একটা স্টেপ ডাউন আর স্টেপ আপ। এখানে কি হচ্ছে, নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজে পরিণত হয়েছে। তার মানে এখানে কি করছে, ভোল্টেজের স্থানান্তর করছে, ভোল্টেজ বৃদ্ধি করেছে। তাহলে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে আমরা স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে ছবি দেখে বা সংজ্ঞায়িত করবো, এটা আমরা কি করে নির্ণয় করবো, যখন আমরা দেখবো যে মুখ্য কুণ্ডলীর প্যাচ সংখ্যা অপেক্ষা গৌণ কুণ্ডলীর প্যাচ সংখ্যা বেশি, তখন আমরা বুঝবো এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। বিপরীত ক্রমে যদি আমরা এখানে প্যাচ সংখ্যা বেশি দিয়ে একই রূপে সংযোগ করি এবং এখানে প্যাচ সংখ্যা কম দিলাম, তখন এখানে যে ভোল্টেজটা দিব ইপি, এপাশে যেটা আবিষ্ট হবে ইএস, এই ইএস এর মানটা ইপির মান অপেক্ষা কি কম হবে। তাহলে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে পরিণত করলাম, এক্ষেত্রে এটা হবে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন দেখো এই ভোল্টেজ আপ ডাউন কি ইচ্ছামতো করা যাবে না, আমরা এই তড়িৎচালক শক্তি থেকে যে নির্দিষ্ট মানের নির্দিষ্ট ক্ষমতার শক্তি আমরা প্রয়োগ করবো, অর্থাৎ ক্ষমতার সূত্র আমরা জানি P = VI, অর্থাৎ এই যে ভোল্টেজ এবং এই যে তড়িৎ প্রবাহ এর নির্দিষ্ট মানের যে মানটা এই দুটোর গুণফল। এখানে যদি আমি ইপি বা বিপি যাই বলো ইকুয়াল টু যদি 10 ভোল্টেজ দিই আর আইপি যদি আমি 5 অ্যাম্পিয়ার নিই, তাহলে মোট ক্ষমতা আমার কত দেওয়া হয়েছে, মোট ক্ষমতা কি হবে P =
ইপি গুণ আইপি। ইপি কত 10 ধরেছি আর আইপি 5, অর্থাৎ 50 ক্ষমতার একটা তড়িৎ চালক শক্তি থেকে আমি এখান থেকে তড়িৎ এবং নির্দিষ্ট মানে ভোল্টেজ প্রবাহিত করলাম। আবিষ্ট প্রভাবে এখানে যেটা আবিষ্ট হবে দেখো, এটা কি ছিল স্টেপ আপ, তাহলে 10 ভোল্টেজ 5 অ্যাম্পিয়ার, এখানে 10 ভোল্টেজ ছিল, এখানে তার কি হবে বেশি হবে অবশ্যই। আমি যদি এখানে 10 ভোল্টেজ থেকে 50 ভোল্টেজ করি আর অ্যাম্পিয়ারকে যদি 1 এ নিয়ে আসি, অর্থাৎ এক্ষেত্রে যে ক্ষমতাটা হবে দেখো ইএস গুণ আইএস সেকেন্ডারি। তাহলে গৌণ ভোল্টেজের পরিমাণ হচ্ছে 50 ভোল্ট, গৌণ তড়িৎ প্রবাহের মান আমি করেছি কত 1 অ্যাম্পিয়ারে, টোটাল ক্ষমতা সেই 50 ফিক্সড রয়েছে, এখানে যে ক্ষমতা এখানে সেই ক্ষমতা। অর্থাৎ আমি যদি মুখ্য কুণ্ডলীতে যে নির্দিষ্ট মানের ক্ষমতা প্রয়োগ করব, এই ক্ষমতার যদি কোনো অপচয় নয়, কোনো পরিবর্তন নয়, তাড়িৎচুম্বক আবেশ প্রক্রিয়ায় গৌণ কুণ্ডলিত একই মানের ক্ষমতা সম্পন্ন শক্তি স্থানান্তরিত হবে। সেক্ষেত্রে কি হবে, বিদ্যুৎ যদি অল্প বিদ্যুৎ থেকে বেশি বিদ্যুতে রূপান্তরিত হয়, সেক্ষেত্রে ভোল্টেজের বিপরীত পরিবর্তন হবে, অর্থাৎ নিম্ন উচ্চ ভোল্টেজকে হাই ভোল্টেজ। এখানে যদি ভোল্টেজ যখন আমি কম ছিল, এপাশে ভোল্টেজ বেড়ে গেছে, বিদ্যুৎ আই ছিল কত 5, এই পাশে কত হচ্ছে 1। তাহলে ট্রান্সফরমারের মূল কাজটা হচ্ছে উচ্চ বিভবের নিম্ন তড়িৎ প্রবাহকে নিম্ন বিভবের উচ্চ তড়িৎ প্রবাহে, অপরদিকে নিম্ন বিভবের উচ্চ তড়িৎ প্রবাহকে উচ্চ বিভবের নিম্ন তড়িৎ প্রবাহে রূপান্তরিত করা। আশা করি তোমরা ট্রান্সফরমারের মূল কার্যপ্রণালীটা এবং এদের গঠনটা বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো শিখলাম তা হচ্ছে ট্রান্সফরমার কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং এদের সংজ্ঞা সহ উদাহরণ, ট্রান্সফরমারের গঠন ও ক্রিয়া কৌশল ব্যাখ্যা করলাম। এই দুটো বিষয়, দুটো কোশ্চেনই তোমাদের থাকবে বাড়ির কাজ হিসেবে, তোমরা সুন্দর করে বাড়ির কাজটা কমপ্লিট করবে। তো ভালো থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ। সে